ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড 2022-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো। চলো আমরা প্রশ্নটা একটু দেখি। প্রশ্নের প্রথম কতে বলা হয়েছে পীড়ন কি। পীড়নের সংজ্ঞাটা আমাদের কাছে জানতে চেয়েছে। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতরে একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলই পীড়ন। মানে আমি যদি বাহ্যিকভাবে বল প্রয়োগ করি, করে একটা জিনিসের আকৃতি পরিবর্তনের চেষ্টা করি, তখন স্থিতিস্থাপকতার জন্য বা স্থিতিস্থাপকতা ধর্মের কারণে বস্তুর ভেতরে আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলের বিপরীতে একটা বাধাদানকারী বলের সৃষ্টি হয়। এই যে প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু বাধাদানকারী বল সৃষ্টি হলো সেটাকেই পীড়ন বলে। বাহির থেকে বল প্রয়োগ করব, ভেতরে একটা বাধাদানকারী বলের সৃষ্টি হবে। প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু বাধাদানকারী বল সৃষ্টি হয়েছে তাকেই পীড়ন বলে। টরিসিলির শূন্যস্থান বলতে কি বোঝায়? টরিসিলির শূন্যস্থান বলতে টরিসিলির এক্সপেরিমেন্টে কি হয়, এখানে ধরো হচ্ছে একটা পারদ থাকে, পারদের মধ্যে এরকম একটা টেস্ট টিউবকে আমরা ডুবিয়ে থাকি, পারদের মধ্যে এরকম একটা টেস্ট টিউবকে আমরা ডুবিয়ে থাকি। তো এই টেস্ট টিউবে ধরো হচ্ছে পুরোটা পারদপূর্ণ ছিল, তো যখন এইভাবে উপর করে আমরা টেস্ট টিউবটাকে রাখি তখন দেখা যায় একটা সার্টেন উচ্চতার পরে পারদগুলার নিচে নামে না। টেস্ট টিউবটা পুরোটা পরিপূর্ণ ছিল পারদ দ্বারা পরিপূর্ণ থাকার পর তোমার এই যখন আমি উপর করে আরেকটা পারদের পাত্রের মধ্যে রাখলাম তখন কিছু পারদ নিচে নেমে আসে, এই পর্যন্ত নেমে আসে, এই জায়গাটা হচ্ছে ফাঁকা তৈরি হয়। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকেই বলা হয় হলো টরিসিলির শূন্যতা। তাহলে টরিসিলির এক্সপেরিমেন্টে টেস্ট টিউবের উপরের বা বদ্ধ অংশে যেই ফাঁকা জায়গার সৃষ্টি হয় সেটাকেই টরিসিলির শূন্যতা বলে। তো আমরা টেক্সটে কিভাবে লিখতে পারি? টেক্সটে লিখতে পারি হচ্ছে একমুখ বন্ধ প্রায় 1 মিটার লম্বা একটি পারদপূর্ণ কাঁচনলকে পারদপূর্ণ পাত্রে উল্টো করে খাড়াভাবে রাখলে বায়ুমণ্ডলের চাপের কারণে পারদস্তম্ভ কিছুটা নিচে নেমে আসে, স্থির হয়, অর্থাৎ উপরে কিছু অংশ বায়ু শূন্য হয়। এই শূন্যস্থানকে টরিসিলির শূন্যস্থান বলে। এই স্থানে সামান্য পারদ বাষ্প থাকে। গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো, C1 পিস্টনের উপর এই যে এই জায়গাটাতে 10 কেজি ভরের বস্তু রাখলে C2 পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে? অর্থাৎ এখানে ঊর্ধ্বমুখী অনুভূত বলের পরিমাণ কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। যেখানে প্রথমটার ক্ষেত্রফল বলা আছে 4 বর্গ সেন্টিমিটার, পরেরটার ক্ষেত্রফল বলা আছে 80 বর্গ সেন্টিমিটার। এখন আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে F2/F1 সমান A2/A1। F2 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে F1 ইন্টু A2/A1। এখন A2 মানি কত বলা আছে? A2 মানি বলা আছে হচ্ছে 80 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটারে নিতে হলে 10⁻4 দ্বারা গুণ করতে হয়। তাহলে A2 এর পরিবর্তে 80 ইন্টু 10⁻4। A1 মানি হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার। 4 বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটারে নিতে হলে 10⁻4 দ্বারা গুণ করতে হয়। আর F1 কত? এম এর মান বলা ছিল, M1 এর মান বলা ছিল 10 কেজি, তাহলে F1 সমান হচ্ছে M1 ইন্টু জি। M1 হচ্ছে 10, জি 9.8, তাহলে 98। তাহলে F1 এর মান 98 বসাই দিলে 1960 নিউটন। অর্থাৎ প্রথমটাতে যদি আমরা 10 কেজি ভর চাপাই তাহলে দ্বিতীয়টাতে আমরা কত বলের পরিমাণ পাচ্ছি? 1960 নিউটন। আর যদি ভরের পরিমাণ বলতো তাহলে এটাকে 9.8 দ্বারা ডিভাইড করে দিলে দ্বিতীয়টাতে কত ভর এর সমপরিমাণ বল পাওয়া যেত সেটা আমরা এখান থেকে বের করতে পারতাম। ঘন্টে আসো, C1 পিস্টনে, এই যে এই পিস্টনে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন বল প্রযুক্ত হলে, মানে এখানে আমি 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন বল প্রযুক্ত হলে F1 ও F2 কে ছক কাগজে স্থাপন করলে লেখচিত্র কেমন হবে? মানে আমি এখানে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার পরে F2 তে আমরা কিছু পরিমাণে বল লাভ করব। মানে 1 নিউটনের রেফারেন্সে একটা বল লাভ করব, 2 নিউটনের রেফারেন্সে একটা বল লাভ করব, 3 নিউটনের রেফারেন্সে একটা বল লাভ করব। তো এই F1 এর বল আর F2 এর বলকে নিয়ে একটা গ্রাফ আঁকলে গ্রাফটা কেমন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বলের রেফারেন্সে F2 তে কতগুলো বল লাভ করা যায় সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা জানি হচ্ছে F1/A1 সমান হচ্ছে F2/A2। আমাদেরকে F2 বের করতে হবে F1 এর রেফারেন্সে। তো F2 সমান হচ্ছে আমরা লিখতে পারি কি F1/A1 ইন্টু হচ্ছে A2। এখন আমাদের কাছে ভ্যালুগুলো কিন্তু সবগুলা বলা আছে। A2 এর মান বলা আছে 80 বর্গ সেন্টিমিটার, A1 এর মান বলা আছে 4 বর্গ সেন্টিমিটার, F1 এর মান 1 2 3 এইভাবে হচ্ছে বসাতে হবে। তো এখন আমরা প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ওইভাবে ইনপুট দিলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি
মানে F1 এর মান যদি 1 বসাই তাহলে F2 এর মান পাবো হচ্ছে 20 নিউটন, F1 এর মান যদি 2 বসাই F2 এর মান পাবো 40, F1 এর মান যদি 3 বসাই F2 এর মান পাবো হচ্ছে 60। এখন আমাদেরকে গ্রাফে সেই ডেটাগুলো ইনপুট দিয়ে আমাদের একটা গ্রাফ পেপার আঁকতে হবে। তো এখানে দেখো ডেটাগুলো আমরা ইনপুট দিচ্ছি, F1 এই দিকটাতে, F2 হচ্ছে এই দিকটাতে। এখন আমরা এখানে বলে রাখি যে F1 এইদিকে, F2 এইদিকে, কিভাবে আমরা ডিনোট করব সেটা হচ্ছে F1 হচ্ছে স্বাধীন রাশি, F2 হচ্ছে নির্ভরশীল রাশি। মানে ওয়াই অক্ষে হচ্ছে নির্ভরশীল রাশি, এক্স অক্ষে হচ্ছে স্বাধীন রাশি। 1 2 3 এইটা আমার স্বাধীন মতো আমি ইনপুট দিচ্ছি, কিন্তু F2 এর ভ্যালুটা কত হবে সেটা নির্ভর করতেছে F1 এর উপর। তার মানে F2 হচ্ছে নির্ভরশীল, F1 হচ্ছে স্বাধীন। যেহেতু F1 স্বাধীন তাই F1 এক্স অক্ষ বরাবর, F2 যেহেতু নির্ভরশীল তাই ওয়াই অক্ষ বরাবর। এখন F1 এর মান আমরা বসাচ্ছি 1 2 3 এরকম ভ্যালু বসালাম। F1 এর মান 1 এর জন্য F2 এর মান কত পাচ্ছি 20, F2 এর মান F1 এর মান 2 এর জন্য F2 এর মান কত পাচ্ছি 40, F1 এর মান 3 এর জন্য F2 এর মান কত পাচ্ছি 60। এই যে এখানে দেখো প্রত্যেকটা ঘরের মান 20 করে করে হচ্ছে তফাৎ করে দেয়া আছে, 0 20 40 60 80 100, এখানে 1 2 3 এইভাবে দেয়া আছে। এখন দেখো এই যে গ্রাফটা হচ্ছে একটা সরল রেখা পাওয়া গেছে, মূলবিন্দুগামী সরল রেখা গ্রাফ দ্বারা নির্দেশ করা হচ্ছে যে F1 আর F2 হচ্ছে পরস্পর সমানুপাতিক। তো এখানে দেখো অঙ্কিত লেখ হতে দেখা যায় এটি একটি মূলবিন্দুগামী সরল রেখা, অর্থাৎ C1 পিস্টনে 1 নিউটন 2 নিউটন 3 নিউটন বল প্রযুক্ত হলে F1 ও F2 কে ছক কাগজে স্থাপন করলে লেখচিত্রটি মূলবিন্দুগামী হবে। এই যে গ্রাফটা এরকম হবে। তো এরকম হচ্ছে যে তোমার এই মানে এই টাইপসের প্রশ্ন থেকে গ্রাফ রিলেটেডও এরকম প্রশ্ন আসতে পারে। তাই এই প্রশ্নটা আমি তোমাদেরকে হচ্ছে সমাধান করে দেখালাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপসের প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি আরও ভালো প্রস্তুতির জন্য অবশ্যই বইটা সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।